2008 সনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আর আওয়ামী লীগ থেকে ডাক্তার এম আমানুল্লাহ সাহেব নির্বাচন করেছেন। সারা মাঠেই তখন বিএনপির জয় জয়কার ছিল, কিন্তু 111 সরকারের নীল নকশায় সেদিন আমরা নির্বাচনের 4-5 দিন পূর্ব থেকে দেখলাম সারা বাংলাদেশের হাটে বাজারে, লঞ্চ স্টিমারে, ট্রেনগুলিতে, বাসগুলিতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বেসরকারি মেল ইন্ডাস্ট্রি থেকে সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনী নিয়ন্ত্রিত বাহিনী দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে মানুষকে প্রভাবিত করে 4-5 দিনের মধ্যে সারা বাংলাদেশে একটি রব তোলা হয়েছিল। সে দেখতে পারেন পিছনের দিকে। শেষের 4-5 দিনে সেই 111 সরকারের ষড়যন্ত্রের কারণে সারা বাংলাদেশে বিএনপিকে পরাজিত করা হয়েছিল এবং এই আসনে আমি নিজেও পরাজিত হয়েছিলাম। সেই নির্বাচনকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক তিক্ততা হয়েছে। এই অনেক কথা তিক্ততার মধ্যেও আমি জাতীয়তাবাদী দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি এবং এই ডাক্তার এম আমানুল্লাহ সাহেব সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমি দীর্ঘদিন কারাভোগ করেছি, গুলি খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। তবু তার মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবার সেদিন তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা এবং তাদের প্রতি আমাদের দল এবং আমি ব্যক্তিগতভাবে সমবেদনা প্রকাশ করেছি। আজকে যদি এখানে সেই আওয়ামী লীগের ভাইয়েরা উপস্থিত থেকে থাকেন, তাহলে তারা হয়তো স্মরণ করবেন সেদিন বালুকা ডিগ্রি কলেজ মাঠে যখন আমানুল্লাহ সাহেবের জানাজার জন্য আমরা আলোচনা চলছিল, সেই সময়ে আমার বক্তব্যের পূর্বে আওয়ামী লীগ যুবলীগের অনেক নেতৃবৃন্দ ডাক্তার আমানুল্লাহ সাহেবকে নিয়ে অনেক কথা বলেছিলেন। সেই কথাগুলি একজন মৃত ব্যক্তিকে সামনে রেখে বলা তাদের কোনোভাবেই ঠিক হয়নি। আমি যদিও উনি আমার প্রতিপক্ষ নির্বাচন সভাপতি ছিলেন প্রতিপক্ষ দলে এবং আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারপরেও আমি সেদিন তাদের সেই ন্যাক্কারজনক ঘটনাকে আমি নিন্দা জানিয়ে আমি বলেছিলাম যে একজন মৃত ব্যক্তি কখনো তার কৃতকর্মের জন্য জানাজার নামাজে এসে সমালোচনার পাত্র হতে পারে নাই। ভাইরা, যারা এই কাজটি করেছেন তারা অত্যন্ত ছোট মনের এবং ছোট মানুষের মানসিকতার কাজ দেখিয়েছেন। ওনার সময়ে আমি 4-5 বার গ্রেপ্তার হয়ে আমি কারাগারে গিয়েছি। আমি সেই জানাজায় বলেছিলাম যে উনি আজকে মারা গেছেন, উনি যদি জীবিত থাকতেন তাহলে হয়তো তার সাথে আমাদের প্রতিযোগিতা থাকতো, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতো। যেহেতু উনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা যাতে তাকে বেহেশত নসিব করেন, আমি আমার সকল দুঃখ বেদনা ভুলে আমি তার রুহের মাগফিরাত কামনা করেছিলাম। প্রিয় সাথী ভাইরা, আজকে আবারও এই কলেজ মাঠে তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি এবং রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবার যাতে ভালো থাকে, কারো হিংসা বিদ্বেষের কারণে তাদের যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয়, আমি আমার দলের নেতাকর্মী ভাইদেরকে
সেদিকেও সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ রাখব। প্রিয় সাথী ভাইরা, আমি বলেছিলাম যে আমরা কেমন বালুকা চাই। সেইখানে আমাদের গতকালকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন বালুকার বিভিন্ন রাস্তা ঘাটে ইফতিজার, মাদকাসক্ত এবং মাদক বিক্রেতাদেরকে পাওয়া যায়, যারা বিদ্যালয়ের শিক্ষকদেরকেও সম্মান বোধটা দেখায় না, যারা বিদ্যালয়ের শিক্ষকদেরকেও শ্রদ্ধা করে না। আমি সেদিন তাদেরকে বলেছিলাম যে আপনারা যদি শুধুমাত্র চাকরি করে থাকেন তাহলে সেখানে আপনাদেরও কিছুটা হয়তো দায় থাকতে পারে, আর আপনারা যদি সত্যিকারের শিক্ষকের দায়িত্ব পালন করেন তাহলে সেই শিক্ষক কখনো ক্যাম্পাসের ভিতরে শিক্ষক হতে পারে না। সেই শিক্ষক যেখানে যাবে সেখানেই সে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবে। আপনাদের সম্মুখে যদি সেরকম সমস্যা পড়ে, আপনারা শিক্ষক সমাজ গড়ার, মানুষ গড়ার কারিগরের পাশাপাশি আপনারা সমাজ গড়ার কারিগর হবেন। তাহলে আমাদের সমাজ থেকে এই সকল কুচক্রী মহল এবং দুষ্ট লোকদের নিধন করা যাবে। প্রিয় সাথী ভাইরা, আজকে এই বিরুনিয়া দেশে আমি আবারও বলতে চাই, আমরা যে বালুকাকে প্রতিষ্ঠিত করতে চাই, সেই বালুকা সারা বাংলাদেশের যে কোনো উপজেলার চাইতে অনেক উন্নত বালুকার স্বপ্ন আমাদের দেখতে হয়। কারণ ভৌগোলিক কারণে আমরা বাংলাদেশের অন্য যে কোনো উপজেলার চাইতে অনেক সুন্দর একটি অবস্থানে রয়েছি। এই বালুকা থেকে আমরা মাত্র 40 মিনিটে যমুনা সেতু পার হতে পারি। এই বালুকা থেকে আমরা মাত্র 40 মিনিটে ভৈরব সেতু পার হতে পারি। এই বালুকা থেকে আমরা মাত্র 60 মিনিটে ঢাকায় পৌঁছতে পারি, আর 90 মিনিটে পদ্মা সেতু পার হতে পারি। আমাদের ময়মনসিংহের যে 6টি জেলা রয়েছে, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এমনকি ময়মনসিংহ সদর থেকে এত অল্প সময়ে বাংলাদেশের আর কোথাও যাতায়াত করা সম্ভব না। তাহলে এই 6টি জেলা যে কোনো অবস্থানের চাইতে আমাদের এই বালুকা অনেক দূর অগ্রসর হয়ে আছে। আমরা তাই বলতে চাই, এই বালুকার মানুষ আল্লাহর প্রদত্ত তার ভৌগোলিক সীমারেখার মাধ্যমে সে অনেক উপজেলা, অনেক জেলার চাইতে সমৃদ্ধ এবং ভাগ্যবানদের জায়গা। প্রিয় সাথী ভাইরা, আমরা যদি আমাদের সেই ভাগ্যকে প্রসন্ন করতে চাই তাহলে আমাদের যে কাজগুলি অতি দ্রুত সম্পন্ন করা দরকার সেগুলি হলো যে একটি আধুনিক শিল্প নগরী, পরিকল্পিত শিল্প নগরী, এবং সেখানে সকল শ্রমিক এবং শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা এবং আবাসনের ব্যবস্থা দ্রুত সম্পন্ন করতে হবে। আমাদের নদী, খাল, নালাগুলি আমাদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য এর নাব্যতা বৃদ্ধি করার কাজ দ্রুত আমাদের সম্পন্ন করতে হবে। আমাদের যে চিকিৎসার জন্য হাসপাতাল রয়েছে 250 শয্যা বিশিষ্ট, সেটি বাংলাদেশের যে কোনো ছোটখাটো উপজেলাতেও 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। যেহেতু বালুকা, আমাদের এই বালুকা শিল্পনগরী, প্রায় 50 লাখের বেশি মানুষ বসবাস করে। এখানে অতি অল্প সময়ের মধ্যে 1000 বেডের একটি হাসপাতাল, স্বয়ংক্রিয় হাসপাতাল, যেখানে বার্ন ইউনিট, ক্যান্সার ইউনিট সহ একটি হাসপাতাল আমাদের অতি দ্রুত বালুকায় স্থাপন করার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে যে শিল্পনগরী বালুকায় শুধু বালুকার মানুষ নয়, বাংলাদেশের 64 জেলা থেকে যে সকল যুবকরা এখানে কাজ করতে আসে তাদের যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ নেই, তাদের কারিগরি যোগ্যতার অভাব রয়েছে। এমনকি বাংলাদেশে
বিভিন্ন জায়গা থেকে যারা আসে তাদের বসবাসের সমস্যা রয়েছে। তাই এই শিল্পনগরীকে আধুনিক শিল্পনগরী হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের এই বালুকায় অতি দ্রুত একটি টেকনিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়, কারিগরি কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করে আমাদের এই বেকার যুবক ছেলে মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের এই মিল কারখানাগুলিতে যারা চাকরি করে তাদের বসবাসের আবাসনের সুব্যবস্থা করতে হবে, যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা হয় এবং মিল কারখানাগুলি যাতে অতি অল্প সময়ের মধ্যে তাদের বজ্র শোধনাগার করে সেই পরিবেশ যেগুলি আজকে মানুষের জীবন নাশক একটি পর্যায়ে চলে গেছে, সেই পরিবেশকে আমাদের উন্নত করতে হবে। তাহলেই আমাদের এই ভালুকা আগামী দিনে বাংলাদেশের মধ্যে যে কোনো উপজেলার যে কোনো জেলার চাইতে উন্নত ভালুকা আমরা করতে পারি। এর পাশাপাশি আমাদের শিক্ষা খাতের উন্নতি করতে হবে। প্রিয় সাথী ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সকল জেলা সদরগুলিতে ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনে পড়াশোনা করা হয়। অথচ এত জনবহুল একটি উপজেলা, এত সমৃদ্ধ একটি উপজেলা, সেখানে আমাদের সেই ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের স্কুল এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের যে প্রাইমারি এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি রয়েছে সেইগুলিতে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করে আমাদেরকে অতি দ্রুত ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের ছাত্রদেরকে ভর্তি করার, পড়াশোনা করানোর ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে এই বালুকার মানুষকে তার স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে হবে না। বালুকায় হবে একটি স্বয়ং সম্পূর্ণ উপজেলা, যে উপজেলার মানুষ শিক্ষা থেকে শুরু করে চাকরি, ব্যবসা করে নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেখানে আর অন্য কারো দ্বারস্থ হতে হবে না। সেই রকম একটি বালুকা আমরা আগামী দিনে তৈরি করতে চাই প্রিয় সাথী ভাইরা। আর সেই বালুকা তৈরি করতে হলে কারো একার পক্ষে সম্ভব নয়, কোন একক রাজনৈতিক দলের পক্ষেও সম্ভব নয়। সেখানে মানুষের মধ্যে একটি ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে হবে, আন্তরিকতা সৃষ্টি করতে হবে। সে যে যে দলেই করুক, সে যে ধর্মেরই হোক, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে অল্প সময়ের মধ্যে আমরা সেই আধুনিক শিল্পনগরী বালুকা গড়ে তুলতে পারবো। প্রিয় সাথী ভাইরা, আজকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হলেও যেদিন প্রার্থী করা হয়েছে, আমরা সেদিন রান্দিয়া স্কুল মাঠে এরকম একটি সমাবেশ চলাকালীন সময়ে ঘোষণা হয়েছিল। সেদিন আমি সেই মাঠেই বলেছিলাম, মহান আল্লাহ তাআলার আমাকে সৌভাগ্যবান হিসাবে এই বিএনপির নেতা হিসাবে আমাকে ভালুকায় প্রতিষ্ঠিত করেছেন, যে আমি জীবনের শুরুতে মাত্র 35 বছর বয়সে দানের শীষ প্রতীক পেয়েছি, আর দীর্ঘ 14 মাস দলের বাইরে থেকে